আইনস্টাইন একটা কথা বলতেন, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তুমি তোমার বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং, তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে হবে। এই প্যাডেল মানে তোমার সময়গুলো চলে যাচ্ছে, এই সময়কে যদি তুমি ইউটিলাইজ করতে না পারো, আজকে এই সময়টা চলে গেলে কিয়ামতের আগে তোমার কাছে এই সময় আর কোনোদিন ফেরত আসবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটা যদি একবার চলে যায়, মৃত্যুর আগে, মৃত্যুর পরে কিয়ামতের দিন এই সময় সম্বন্ধে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবে, এর আগে তুমি এই সময়কে আর খুঁজে পাবা না। ইউরোপ আমেরিকাতে আপনারা একটু খোঁজখবর নিলে, আপনাদের আত্মীয় স্বজন আছে, দেখবেন অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, স্কুলগুলোতে বাধ্যতামূলক কাউন্সিলিং ক্লাব থাকতে হয়। ইউরোপের দেশগুলোতে বাধ্যতামূলক স্টুডেন্টদের জন্য কাউন্সিলিং ক্লাব থাকে। মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য আলাদা ধরনের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বাংলাদেশে এরকম জাতীয় কোনো সিস্টেম ডেভেলপ করা হয় নাই, যার ফলে জন্মের পর থেকে একজন স্টুডেন্ট কিভাবে গ্রো আপ করবে, কিভাবে শিখবে, কোথায় টার্গেট সেট করবে, এটা তারা বুঝে না। তারা মনে করে ডাক্তার আর ইঞ্জিনিয়ার দিস ইজ ওনলি দ্য প্রফেশন, এজন্য ছোটবেলা থেকে হয় ডাক্তার হবে না হয় ইঞ্জিনিয়ার হবে, এর বাইরে আর কিছুতে চিন্তা করতে পারে না। অথচ এই পৃথিবীতে থাউজেন্ডস অফ প্রফেশন আছে, থাউজেন্ডস অফ প্রফেশন আছে। এই প্রফেশনগুলো এক একটা অনারারি, এক একটা প্রফেশন, যে সম্বন্ধে আমাদের খুব বেশি আইডিয়া নাই, যেগুলো ইউরোপ আমেরিকায় এই আইডিয়াগুলো গ্রো আপ করা হয়। বাবা ডাক্তার তাই ছেলেও ডাক্তার হবে এমনটি নয়। আমাদের স্কুল, কলেজে, মাদ্রাসায় পড়াশোনা করে আমরা এমন একটা পর্যায়ে গিয়ে উপনীত হই, যখন আমাদের হিতাহিত জ্ঞান আর লেখাপড়ার মধ্য দিয়ে যে মেন্টাল ডেভেলপমেন্ট এবং হেলথ ডেভেলপমেন্ট, এই দুইটা ঠিকভাবে তৈরি করতে এই শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই পারে না। আপনারা নিজেরাও চর্চা করেছেন বা করেন। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমি আর্টসের স্টুডেন্ট হিসেবে আমার ক্যারিয়ারে তো আসলে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া আর সম্ভব না, এটা তো আমি ক্লোজ করে ফেলেছি। কিন্তু আমি যখন আলিম পরীক্ষায় এইম ইন লাইফ রচনা লিখলাম, তখনই আমার মনে পড়ে, তখন আমি লিখেছিলাম, মাই এইম ইন লাইফ ইজ টু বি আ ডক্টর, I want to be a doctor. Good doctor is not available in our country. After completing my SSC and HSC admission, I will admit myself in a MBBS college. After completing my MBBS degree, I will go to my village and serve the general people. এটা ছিল আমার এইম ইন লাইফ রচনা লেখা, যা মনে আছে এখন পর্যন্ত। অথচ আমি আর্টসের স্টুডেন্ট, আমি তখনও স্বপ্ন দেখি আমি একজন I want to be a doctor, আমি একজন ডাক্তার হব। এখন আর্টসের ডাক্তার কেমন হয় তা তো বুঝেনি। আমাদের লেখাপড়ার সিস্টেম 12-13 বছর অনার্স মাস্টার্স পড়ার পরেও এরপরে আমাদের পক্ষে সম্ভব হয় না ইংরেজিতে একটু নিজের ইন্ট্রোডিউসটা করা, আমাদের পক্ষে সম্ভব হয় না কোনো একটা সাবজেক্টে ডিপ নলেজ গেইন করা। অথচ অনার্সে পড়ে দেখবেন 3 মাসের ব্যবধানে আপনি ইংরেজি স্পোকেন ইংলিশের একটা কোর্স করলে, বা ইন্টারমিডিয়েট পড়াকালীন সময় স্পোকেন ইংলিশের একটা কোর্স করলে অনর্গল ইংলিশে কথা বলতে পারছেন। তাহলে আপনার আমার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা কি শিখালো আমাকে, যে 12 বছরের ব্যবধানে আমি ইংরেজিতে নিজের পরিচয়টুকু দিতে পারছি না। অথচ ইংলিশ ভার্সনে যারা পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছে, তারা বাংলাও বলতে পারছে না, অনর্গল ইংরেজিতে কথা বলছে। ইটস সোললি ডিপেন্ডস অন ইয়োর প্র্যাকটিস। কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা করানো হয় না। টু সাম এক্সটেন্ট আমাদের স্কুল, কলেজগুলোতে বা আমাদের মাদ্রাসায় প্রাইমারি স্টেজে, সেকেন্ডারি স্টেজে যে টিচাররা ক্লাস নেয়, তাদের বেতন 16 গ্রেড, 15 গ্রেড, 14 গ্রেডের বেতন হওয়ার কারণে সবচেয়ে মেধার দিক থেকে নিচু দিকে যারা থাকে, তারা হচ্ছে এই প্রফেশনকে অনেক ক্ষেত্রে বেছে নেয়। খুব মেধাবীরা যায় ইউনিভার্সিটির টিচার হয়, সরকারি চাকরি করে, বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে জব করে। আর যারা এইসব জায়গায় জব পায় না, তাদের একটা বড় পোর্শন এসে প্রাইমারি স্কুল, এরপরে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হয়। অথচ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অথবা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো শিক্ষা ব্যবস্থা যে সকল কান্ট্রিতে রয়েছে, সেই কান্ট্রিগুলোতে এইটা হচ্ছে প্রাইমারি এডুকেশনে, টিচিং প্রফেশনে যাওয়া একটা লুকেটিভ জব। এখানে চাকরি করলে সে সরকারের সবচেয়ে উচ্চতর ফ্যাসিলিটিস পায়, কারণ তারা মনে করে একটা জাতিকে যদি গঠন করতে হয়, সে জাতির শিক্ষা কাঠামোকে আগে ঢেলে সাজাতে হবে। এজন্য এডুকেশনকে বলা হয় দিস ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন। একটা জাতির মেরুদণ্ড হিসেবে এডুকেশনকে দাঁড় করানো হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এডুকেশন সিস্টেমটা এভাবে গ্রো আপ করে না।
এটা আমাদের দুর্বলতা। এ কারণে আমাদেরকে সংগঠনের পক্ষ থেকে ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম বা ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামগুলো করতে হয়। এই প্রোগ্রাম করে অনেকের মধ্যে হয়তো এরকম চিন্তা জাগ্রত হতে পারে যে ভাইয়ারা আসলাম, হয়তো একটা ফুল ধরাই দিবে আর দুই একটা বই ধরাই দিবে, এরপরে এখান থেকে বিদায় করে দিবে, আর হয়তো কোনো স্ন্যাক্স আছে কিনা আমি জানি না। এগুলো যদি দেয়, যাওয়ার সময় অনেকেই পর্যালোচনা করবেন যে কি দিল, এনে 2 ঘন্টা বক বক শুনাইলো, যাওয়ার সময় হাতে ধরাই দিল মাত্র একটা ছোট্ট একটা ব্যাগ, যার মধ্যে আছে 20 টাকা 50 100 টাকা 2টা বই। এগুলোর জন্য ছাত্র শিবির এইখানে ডেকে নিয়ে এসে এত লেকচার শুনাইলো, এরপরে ডাকুক ছাত্র শিবির আসবানি ভালো করে। এরকম অনেকের মানসিকতা আছে। যাওয়ার সময় অনেকে পর্যালোচনা করবে কার বক্তব্য ভালো হয়েছে, কারটা ভালো হয়নি। এসি চলে না এমন একটা হলরুমে নিয়ে গেছে, বক্তব্যের মাঝখানে হঠাৎ কারেন্ট চলে গেছে, বক্তার বক্তব্য শুনতে পারি নাই। নানা ধরনের কথাবার্তা যাওয়ার সময় আপনারা বলবেন, একটু মাথায় রেখেন। আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা না যে আপনি এই জাতীয় পর্যালোচনা করবেন এই প্রোগ্রামে এসে। আমাদের উদ্দেশ্য এইখান থেকে আপনাকে কিছু দেয়া। আমি একটা গল্প প্রায় বলি যে একজন মাতাল ব্যক্তি, মানে একটা এলাকায় মাতাল ব্যক্তিদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য একজন ডাক্তার একবার চিন্তা করেছিল যে আমরা এই এলাকার যত মাতাল মানুষ আছে মদ পান করে, মদ যে পাকস্থলীর জন্য ক্ষতিকর এইটা বোঝানোর জন্য তাদেরকে কাউন্সিলিং করব। তো ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে, এজন্য তিনি একটা সুপারস্টার হোটেল 5 স্টার একটা হোটেলে ইনভাইটেশন কার্ড দিয়ে সব মাদক ব্যক্তিদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে মাদক ব্যক্তি এটা দেখে খুব প্রাউড ফিল করলো যে আমাদের তো কেউ কোনো দিন ডাকে না, এতদিন বাংলা মদ খেতাম, বিদেশি কোনো হোটেলে নিয়ে গিয়ে হয়তো ভালো কিছু খাইতে দেবে। খুব সসম্মানের সাথে তারা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে ডাক্তার সাহেব এরকম সেমিনারে আয়োজন করে টেবিলের উপরে 2টা টিউব রাখলো, ভ্যাকিউম টিউব। একটার মধ্যে দিল অ্যালকোহল নির্ভেজাল মদ, আর একটার মধ্যে দিল একেবারে মিনারেল ওয়াটার পানি। 2টা কেসও ধরে নিয়ে এসে 2টা টিউবের মধ্যে রেখে দিল। এরপরে ডাক্তার বলছে যে তোমরা খেয়াল করো কি অবস্থা গিয়ে দাঁড়ায়। তখন দেখা গেল সবাই খেয়াল করে দেখছে যে পানির মধ্যে মিনারেল ওয়াটারে যে কেঁচোটিকে দেয়া হলো সেই কেঁচোটি দিব্যি ঘোরাফেরা করছে, কিন্তু অ্যালকোহলের মধ্যে যে কেঁচোটিকে দেয়া হলো অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে সেই কেঁচোটি খণ্ড বিখণ্ড হয়ে মদের সাথে মিলে একাকার হয়ে গেল। এই এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে ডাক্তার জিজ্ঞাসা করলো যে বলেন তো আমি যে পরীক্ষা নিরীক্ষাটা চালাইলাম এর মধ্য দিয়ে আপনারা কি বুঝতে পারলেন? কেউ কোনো কথা বলে না। ওই পিছন দিক থেকে একজন দাঁড়িয়ে বলছে যে ডাক্তার সাহেব মদ খেলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। ডাক্তার এটা বুঝাইতে চাইছিল। আপনারা কি আমার কথা বুঝছেন? গল্পটা বুঝছেন? কোনো প্রতিক্রিয়া নাই। মদ পানকারী ব্যক্তি যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, সে দাঁড়ায় বলছে মদ খেলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। ডাক্তার কি এই পরীক্ষা দেখানোর জন্য এইরকম আয়োজনের করছিল সে? এখন ডাক্তার খুব হতাশ হয়ে বললো যে না রে ভাই, মদ যদি খাও তাহলে পাকস্থলী এইভাবে মানে চুরমার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জীবনের একটা পর্যায়ে গিয়ে নিজেকেই নিজে চিনতে পারবা না। আমাদেরও এই প্রোগ্রামগুলো থেকে অনেকে আসছেন যে এখান থেকে যাওয়ার পরে ওই পর্যালোচনাগুলো আপনারা করবেন। মনে রাখবেন প্রিয় বন্ধুরা, আপনাদের এই স্টেজটা এইটাকে বলা হয় ট্রানজিশনাল পিরিয়ড। এই পিরিয়ডটা আপনার লাইফের জন্য এত ক্রুশিয়াল। এই সময় যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, বন্ধু বান্ধবের সাথে অযাচিত সময় ব্যয় করেন, টাইম কিলিং করেন, তাহলে আগামী দিনের আপনার নিজের জন্যই নিজে সাফারার করবেন, একমাত্র ভোগান্তির শিকার হবেন। আমাদের স্টুডেন্টদের মধ্যে সচেতনতার অভাবের কারণে এই সময়গুলোকে নিজেদের হাতেই নিজেরা ধ্বংস করে ফেলে। আপনারা এই পর্যন্ত আসতে কিন্তু কম স্ট্রাগল আপনাদের করতে হয় নাই। আপনারা যখন ক্লাস 1-এ ভর্তি হয়েছিলেন, আপনার মা বাবার হাত ধরে স্কুল আঙিনায় আপনাকে যখন নিয়ে গিয়েছিল, আপনার বাবা মা প্রথম দিন যখন আপনাকে স্কুলে নিয়ে গিয়েছিল, কত রঙিন স্বপ্ন আপনাকে নিয়ে দেখতো। তখন আপনাদের সাথে স্কুল আঙিনায় যাত্রা শুরু করেছিল 27 লক্ষ ছাত্রছাত্রী। 9 বছর 10 বছরের ব্যবধানে ক্লাস 9-এ যখন আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল, তখন আপনাদের সাথে রেজিস্ট্রেশন করেছিল 19,28,000 স্টুডেন্ট। এই যে 19 লক্ষ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলো 9 বছরে এই জার্নিতে, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত উঠতে গিয়ে আপনাদের সাথে 8 লক্ষ স্টুডেন্ট, আপনাদের বন্ধু, আপনাদের বান্ধবীরা তারা হারিয়ে গিয়েছে।
এরপরে যখন আপনারা আবার পরীক্ষা দিতে বসলেন এসএসসিতে 2 বছর পরে এসে, তখন আপনাদের সাথে অন্তত 10,000 স্টুডেন্ট পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে বসতে পারে নাই, কারণ তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করছে, অথবা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, অথবা দারিদ্রতার করাল গ্রাসে নিমজ্জিত হয়ে পরীক্ষা থেকে বিরত রয়েছে, পরীক্ষা দিতে পারে নাই। আপনাদের মধ্য থেকে যারা 19 লক্ষ স্টুডেন্ট আবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন আপনারা, তাদের মধ্যে 13 লক্ষ স্টুডেন্ট পাস করেছে, 7 লক্ষ স্টুডেন্ট আপনাদের সাথে ফেল করেছে, এই যাত্রায় আর আগাতে পারে নাই। আপনারা আবার পাস করাদের মধ্যে 13 লক্ষের মধ্যে আছেন, এর মধ্যে অনেকে আছেন 1 লক্ষ এ+ পেয়েছে, 1,45,000, সে এ+এর মধ্যেও আপনারা নিজেদেরকে সামিল করতে পেরেছেন। আপনারা মনে রাখবেন, এই বছর এইচএসসির রেজাল্ট যেটা দিল, সেই রেজাল্টে ওই 13 লক্ষ স্টুডেন্ট পাস করে এসএসসি থেকে এইচএসসিতে উঠেছিল 2 বছর আগে। এই 2 বছর পরে এইচএসসির রেজাল্টে 7 লক্ষ স্টুডেন্ট পাস করেছে, 5 থেকে 6 লক্ষ স্টুডেন্ট ফেল করছে, 48% ফেল করছে। কিন্তু আবার এসএসসিতে এ+ যারা পেয়েছিল 2 বছর আগে, এবার যাদের এইচএসসির রেজাল্ট দিয়েছে, তাদের 2 বছর আগে এসএসসির রেজাল্ট দিয়েছিল, তো সেই এসএসসির রেজাল্টে 1,85,000 এ+ পেয়েছিল, এবার এসে এ+এর পরিমাণ 78,000। তার মানে অর্ধেক এ+ মাইনাস, পাশের পরিমাণ একেবারে 52% পাস করছে, 48% ফেল করছে। তা আপনাদের জন্য 2 বছর পরে এর চাইতে ভালো কিছু অপেক্ষা করছে না। এগুলো 15, 20, 30 বছরের একটা ট্রেন্ড। এসএসসিতে যারা পাস করে এইচএসসিতে গিয়ে তার 40% আবার ফেল করে। এসএসসিতে যারা এ+ পায়, এইচএসসিতে গিয়ে তার মাত্র 40% এ+ পায়, 60% এ+ পায় না। কিন্তু এসএসসিতে যারা এ+ পায় না, তারা অধ্যবসায়ের কারণে, কষ্ট ক্লেশ করার কারণে এখান থেকে আবার 20% স্টুডেন্ট এইচএসসিতে গিয়ে এ+ পেয়ে যায়। বুঝতে পারতেছেন আপনাদের জন্য কতটুকু কঠিন সময় অপেক্ষা করছে। এখন ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ডোন্ট কেয়ার, এরকম চিন্তা ভাবনা নিয়ে যারা এই মুরারিপাড়ার কলেজ মাঠগুলো, কত চমৎকার মাঠ, কত বড় বড় স্লোগান, নেতা হওয়ার কত রঙিন স্বপ্ন এখানে আপনারা দেখতে পাবেন, অনেক সুযোগ সুবিধা আছে। এর মধ্য থেকে যে নিজেকে গড়ে তুলবে সেই একমাত্র সাকসেস হতে পারবে। আমরা তো ইন্টারমিডিয়েটে যাদের সাথে পড়াশোনা করছি, সেই বন্ধু বান্ধবের সাথে এখন আর কথা হয় না। 2-4 জন এখন মাঝে মাঝে 2-1টা বিপদে পড়লে ফোন টোন দেয়, আমরা উপচে পড়ে কাউকে ফোন দেই না। ইউনিভার্সিটিতে আমরা একজন মেডিকেলে চান্স পেয়েছে, আমাদের সাথে 15-20 জন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তাদের মধ্যে যারা একটু ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তাদের 2-3 জনের সাথেই শুধু আমাদের যোগাযোগ আছে, বাকি কারোর সাথে আমাদের আর যোগাযোগও হয় না। কে কোথায় আছে, কারোর সাথে দেখা হইলে দেখি স্যানিটারি মিস্ত্রি, কারোর সাথে দেখা হইলে ব্যবসায়ী, কারোর সাথে দেখা হইলে এই যে কারেন্টের মিস্ত্রি হিসেবে কাজ করছে, অথচ তাদের সাথে বন্ধু বান্ধব একসাথে মাঠে খেলাধুলা করছে। যাতে ক্লাস না করি, ফাঁকিবাজি করি, পলাই, এই জন্য প্রচুর পরিমাণে ফুসলাইছে আমাদের। এমনও ঘটনা ঘটছে যে 14ই এপ্রিল সম্ভবত ভালোবাসা দিবস না কি যেন একটা আছে, কোনো একটা দিবস, ওরকম সময় শয়তানি বুদ্ধি মাথায় আটলো যে আজকে কেউ ক্লাস করবো না, সবাই পালায় চলে গেলাম, যে উলট পালট বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, খেলাধুলায় মত্ত হইলাম। পরের দিন সবাই ক্লাস পালানোর কারণে টিচাররা প্রচুর মারলো। এর মধ্যে থেকে কয়েকজন স্টুডেন্ট ধারাবাহিকভাবে আর ক্লাসে আসলো না মাইরের ভয়ে। ওই স্টুডেন্টদের মধ্য থেকে অধিকাংশকে দেখছি স্যানিটারি মিস্ত্রি, অথবা কারেন্টের তার সারে, অথবা মুদি দোকানদার, অথবা এখনো পর্যন্ত দারিদ্র অবস্থায় জীবনযাপন করছে, রাস্তায় রাস্তায় মশলাপাতি নিয়ে বেচা বিক্রি করে। এগুলো আমাদের চোখে দেখা, আমাদের বন্ধুদেরকে আমরা দেখেছি। অথচ সেই ছেলের বাবা কত স্বপ্ন দেখতো, আমাদের কাছে এসে বলতো, শিক্ষকদের ধন্না ধরতো, আমার ছেলেটাকে একটু লেখাপড়া করান, ভালো কিছু যাতে আমার ছেলেটা করতে পারে। কিন্তু সেই ছেলেটা এই রেসে টিকে থাকতে পারে নাই। এখন পরিবার পরিজন হয়ে গিয়েছে, অনেকে বিয়ে শাদী করছে, এখন সংসার চালাইতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়, চেহারার দিকে তাকালে খুব কষ্ট হয়। অথচ লেখাপড়া করে এরকম সুবর্ণ একটা সুযোগ তার হাতেও ছিল, ইন্টারমিডিয়েটের এই সময়টাকে সে প্রপারলি ইউটিলাইজ করতে পারে নাই। আপনাদের জন্য এরকম কঠিন মুহূর্ত অপেক্ষা করছে, কারণ আমি বলে দিয়েছি, ক্লাস 1-এ আপনারা 27 লক্ষ স্টুডেন্ট যাত্রা শুরু করেছিলেন, ইন্টারমিডিয়েট পাস করতে গিয়ে 7 লক্ষ স্টুডেন্টও কিন্তু টিকবেন না। তার মানে 20 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে যায়, তারা সমাজের ডে লেবারার হয়, তারা দিন আনে দিন খায়, এরকম পর্যায়ে চলে যায়। কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যবসায়ী হয়। আবার যখন আপনারা 7 লক্ষ পাস করবেন ইন্টারমিডিয়েটে, তারপর তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের দিকে আপনাদের যেতে হবে।
মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটিগুলো মিলে সব মিলে যোগ বিয়োগ করলে ৬২,০০০ সিট আছে মাত্র। আপনাদের সাথে কিন্তু এ প্লাসই পাবে ৮০,০০০ ইন্টারমিডিয়েট, এই এসএসসিতে এ প্লাস ১,৪৫,০০০। তাহলে ডাবল এ প্লাস ধারী অন্তত ৬০,০০০ স্টুডেন্ট আপনারা পাবেন যারা আপনাদের সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে গিয়ে। তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসলে টিকবে কারা? মেডিকেলে তো ৫,০০০ সিট আছে, আর ৫,০০০ আছে বেসরকারি মেডিকেলে। যার বাবার কোটি কোটি টাকা আছে তারা বেসরকারি মেডিকেলে পড়াতে পারবে। তারপরেও আপনাকে ন্যূনতম মেডিকেলের ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, পাস করতে হবে। অথচ এই মেডিকেলের জন্য কয়েক লক্ষ স্টুডেন্ট, প্রায় ১-১.৫ লক্ষ স্টুডেন্ট সেখানে কম্পিটিশন করবে। বুয়েটে আপনি পরীক্ষা দিতে যাবেন, মাত্র ১-১.৫ হাজার স্টুডেন্ট, ১২০০-১৩০০ স্টুডেন্ট ভর্তি নেয়। সেখানে প্রথমে আবেদন করতে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইগুলোতে জিপিএ 5-এর উপরে থাকতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। 5 থাকলে আবেদন করার পরে আবার ১০,০০০ তারা বাছাই করে, এর মধ্য থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে হায়ার ম্যাথে যাদের নাম্বার ভালো, এই নাম্বারের ভিত্তিতে ১০,০০০ জন থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় বুয়েট। এরপরে তো চান্স পাওয়া তো পরের বিষয়। এইরকম যাচাই বাছাই করে করে এই পর্যন্ত আনে। ইউনিভার্সিটি অ্যাডমিশনে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইন্টারমিডিয়েটের রেজাল্টের উপরে আপনার একটা মার্কিং সেখানে থাকে। ওই মার্কটা যদি আপনি পান তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আপনি এগিয়ে গেলেন। আমার আর আমার বন্ধুর মধ্যে ইউনিভার্সিটি অ্যাডমিশনের নাম্বারের তফাৎ ছিল 0.75, কিন্তু দুইজনের সিরিয়ালের তফাৎ ছিল প্রায় ২০০ থেকে ২৫০। তার মানে 1 মার্কসের গ্যাপে ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী ঢুকে যায়। এটা এত ক্লোজ কম্পিটিশন হয়। ইউনিভার্সিটি অ্যাডমিশনকে কোনো অ্যাডমিশন বলে না, এটাকে আমরা রীতিমতো অ্যাডমিশন ওয়ার বলি, এটা একটা ভর্তি যুদ্ধ বলি। এখন যুদ্ধক্ষেত্রে কেউ নামলো, ঢাল নাই, সরকি নাই, নিধিরাম সর্দান হয়ে যদি আপনি নামেন তাহলে টিকতে পারবেন না। আপনাকে সেখানে শক্ত অবস্থান নিয়ে নিজেকে দাঁড়াতে হবে। এজন্য 2 বছর ধরে প্রতিযোগিতা করবেন। আপনি যে এই মুরারিপাড়া সরকারি কলেজে পড়েন, শুধুমাত্র এই কলেজের স্টুডেন্টদের মধ্যে আপনার কম্পিটিশন হবে না, আপনার সাথে কম্পিটিশন হবে আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজের, বিকারুন্নেসা নুন স্কুলের, বাংলাদেশের সকল ক্যাডেট কলেজ, 12টা ক্যাডেট কলেজ আছে যেখানে সরকার এক একটা স্টুডেন্টের পিছনে ১,৩০,০০০ টাকা করে ব্যয় করে। এরকম স্টুডেন্টরা আপনাদের সাথে কম্পিটিশন করবে। ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা আপনাদের সাথে কম্পিটিশন করবে। এই কম্পিটিশনের টিকে থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এইখানে যদি ভর্তি হতে চান, সো দিস ইজ হাই টাইম টু টেক আ গুড প্রিপারেশন। এটা যদি আপনি না করেন তাহলে আপনি আপনার ব্যালেন্স হারিয়ে ফেলবেন। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে মাত্র 2 মাস সময় থাকে অ্যাডমিশনের জন্য। ওই সময় যদি আপনি চিন্তা করেন যে অ্যাডমিশনের পরে এখনই সময় ধরে পড়বো, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। কারণ আপনার বন্ধু বান্ধবদের একটা বিশাল অংশ ইতিমধ্যেই অ্যাডমিশনের প্রিপারেশন, স্টেপ আপ প্রিপারেশনগুলো শুরু করে দিয়েছে, তারাই অ্যাডমিশনে ভালো করে। আপনি যদি মনে করেন যে না, কেবল এসএসসির ফার্স্ট ইয়ারটা শেষ করি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, এখন আগে স্কুলে ছিলাম, কলেজে উঠছি, বন্ধু বান্ধব অনেক পেয়ে গিয়েছি, কেউ আসছে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, কেউ আসছে সদর থেকে, কেউ আসছে ঢাকা থেকে, ঝিনাইদহ থেকে, কাশপুর থেকে, অমুক জায়গা থেকে, কত নতুন নতুন বন্ধু। আবার অনেক বন্ধু দাওয়াত দেয়, চল না আজকে একটু খেলি, আজকে 31st নাইট, আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে পহেলা বৈশাখ, আজকে ঈদের দিন, আজকে পূজার দিন, আজকে রোজার দিন। এরকম দিন হিসাব করতে করতে দেখা যায় সরকারি ছুটি আছে 90 দিন, আর আমারও কিছু দিবস স্পেশাল কিছু থাকে, জন্মদিন, অমুকের বার্থডে, তমুকের বার্থডে, আজকে কলেজ ডে, অমুকের ফেয়ারওয়েল, নবীন বরণ, এই সেই ফ্রেশার্স রিসিপশন। এইসব করতে করতে আমাদের জীবন থেকে 1 বছরের 365 দিনের 160 দিনই শেষ। এরপরে বাকি সময় পড়তে বসলে তো আবার মন বসে না, ভালো লাগে না, মনটা কেমন কেমন খারাপ অবস্থা। পরীক্ষা নাই, পরবানি পরীক্ষা আসলে এরকম যারা করতে থাকবেন তাদের ভবিষ্যৎ নিজেদের হাতেই নিজেরা লিখে দিচ্ছে। ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলতে হয়। নেপোলিয়ান বোনাপার্টের ইতিহাস আপনারা পড়েছেন। নেপোলিয়ান এমন একজন ব্যক্তি ছিল যিনি ছোটবেলা থেকে অদম্য স্পৃহা লালন করতেন। ছোট বয়স তার 14-15 বয়স, এরকম সময়ে তিনি একদিন বাজার থেকে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখছে একজন ব্যক্তি মানুষের হাত দেখে দেখে ভবিষ্যৎ বলতেছে, জ্যোতিষ। তিনি ভিড় ঠেলে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন যে আঙ্কেল বলেন তো আমি আমার জীবনে কিছু একটা করতে পারবো কিনা। জ্যোতিষে হাত দেখে বলছে, বাবা তোমার হাতের রেখা এখান থেকে বাঁকা, এটা যদি সোজা হইতো তাহলে তুমি তোমার লাইফে কিছু করতে পারতা। তখন সে বের হয়ে গিয়ে একটা ছুরি কিনে এরপরে তার হাতের রেখা ধরে টেনে সোজা বানায় দিল। এরপরে আর এক হাতের আঙুল দিয়ে ওইটা চেপে ধরে ভিড় ঠেলে আবার জ্যোতিষীর কাছে গেছে
যে বলছে আঙ্কেল এবার দেখে বলেন তো আমি আমার জীবনে কিছু করতে পারবো কিনা। তখন জ্যোতিষী তাকিয়ে হা করে আসে, বলছে বাবা তোমার কপাল কি, তোমারে কি করবে আমি জানি না, তোমার ভিতরে অদম্য স্পৃহা আমি দেখেছি, পৃথিবীর ইতিহাস যে তুমি বদলে দিতে পারবা এটা নিঃসন্দেহে বলা যায়। পৃথিবীর ইতিহাস সাক্ষী, নেপোলিয়ান বোনাপার্টকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ফরাসি 17-18 বছর বয়সে তখন তিনি যোদ্ধা হিসেবে নিজেকে আবির্ভাব ঘটিয়েছিলেন। সারা ইউরোপ তখন ফরাসিদের পদানত করতে তিনি বাধ্য করেছিলেন। তার যুদ্ধ যেখানেই যায় সেখানেই তিনি বিজয় অর্জন করেন। এমন একটা অজেয় শক্তিতে পরিণত হয়েছিল নেপোলিয়ান বোনাপার্ট। শুধু কি নেপোলিয়ান বোনাপার্ট, পৃথিবীর ইতিহাসে যারাই জীবনে সফলতা অর্জন করেছে, সেটা হেলেন ক্লার্কের কথা বলেন, অথবা মুকেশ আম্বানির কথা বলেন, অথবা বিল গেটসের কথা বলেন, স্লিম কার্লো সেলুর কথা বলেন, অথবা কেএফসির প্রতিষ্ঠাতা বা আলিবাবার প্রতিষ্ঠাতার কথা বলেন, সবার পৃথিবীর ইতিহাস হচ্ছে স্ট্রাগল করার ইতিহাস। এই জন্য আইনস্টাইন একটা কথা বলতেন, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি তোমার বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং, তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে হবে। এই প্যাডেল মানে তোমার সময়গুলো চলে যাচ্ছে, এই সময়কে যদি তুমি ইউটিলাইজ করতে না পারো, আজকে এই সময়টা চলে গেলে কিয়ামতের আগে তোমার কাছে এই সময় আর কোনোদিন ফেরত আসবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটা যদি একবার চলে যায়, মৃত্যুর আগে, মৃত্যুর পরে কিয়ামতের দিন এই সময় সম্বন্ধে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবে, এর আগে তুমি এই সময়কে আর খুঁজে পাবা না। সময় এমন একটা বিষয়, এজন্য অনেক বিশেষজ্ঞ বলেন বর্তমান বলতে আসলে কিছু নাই, যা আছে সব হচ্ছে ফিউচার আর হচ্ছে পাস্ট। আমি প্রতি সেকেন্ড এখানে আমি বসে আছি কথা বলছি, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড, এই সেকেন্ডগুলোতে আমি অতীত হয়ে যাচ্ছি, আর যা আমি বলবো সেগুলো সব ভবিষ্যতের দিকে যাচ্ছে। বর্তমান বলে আসলে কিছু নাই। অনেকে বলে সময়টাকে তারা এত বেশি মূল্য দেয়, তো যে জাতি সময়কে মূল্য দিতে পারে সে জাতি এই পৃথিবীর ইতিহাসকে গড়ে তুলতে পারে। এখন আপনাদের জন্য যে কঠিন সময় সামনে অপেক্ষা করছে, এজন্য আপনারা এখন থেকে একটু প্রিপারেশন নেন, হতাশায় ভুগেন না যে আমার 3.5 রেজাল্ট, আমার 4 পয়েন্ট রেজাল্ট, আমার 4.5 রেজাল্ট, আমি কি আসলে ইউনিভার্সিটিতে পড়তে পারবো? আমার দ্বারা কি আদৌ সম্ভব? আপনি তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে পারবেন, কিন্তু ইন্টারমিডিয়েট রেজাল্টটা আপনার একটু ভালো করতে হবে। পাশাপাশি অ্যাডমিশনের জন্য ইংরেজি সাবজেক্টটা, বাংলা সেকেন্ড পেপার, এখন থেকে একটু হাড্ডাহাড্ডি প্রিপারেশনটা আপনি নেওয়া শুরু করেন। যদি করতে পারেন তাহলে সমস্যা হবে না। কোনো ভাই ব্রাদারের পিছনে ঘোরার দরকার নাই, বন্ধু বান্ধবের পিছনে অযাচিত সময় ব্যয় করিয়েন না, এগুলো টাইম এক্সপেন্স ছাড়া আর কিছুই না। এই বন্ধু বান্ধব কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় অথবা আপনার অনার্স লাইফে এই বন্ধু বান্ধবদেরকে আপনি আর খুঁজে পাবেন না, এটা মাথায় রাখিয়ে। এজন্য নিজের সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন। বন্ধু বান্ধবকে সময় দিতে হবে, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা যেন আপনার লেখাপড়ার ক্ষতি করে আপনি এই সময়টা না দেন। পারা যাবে তো? ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে আছে। অ্যাডমিশনের সময় কোচিংয়ের গাইডলাইন থেকে শুরু করে কোচিং সার্ভিস সকল বিষয়ে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করতে পারবে। আমরা সর্বোচ্চ সব ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে ছাত্র বান্ধব কর্মসূচি নিয়ে ছাত্রদের সামনে আমরা তাদেরকে সহযোগিতা করে, ইভেন আপনি এইটা শেষ করে যদি হায়ার স্টাডি করতে যান, পৃথিবীর সব দেশেই আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সেখানে অবস্থান করছে, পিএইচডি করছে, অনার্স মাস্টার্স করছে। পৃথিবীর যে দেশেই আপনি যান না কেন, সে দেশেই একাডেমিক্যালি হেল্প করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাকে সহযোগিতা করতে পারবে। আপনার যদি রেজাল্ট ভালো হয়, বিদেশে অনার্স করতে যেতে চান, হায়ার স্টাডি করতে যেতে চান, আইএলস টেস্ট দেন, আইএল টেস্ট দিয়ে এরপরে ইউনিভার্সিটি চয়েস করেন, বিদেশের যে কোনো জায়গায় স্কলারশিপ নিয়ে আপনি পড়াশোনা করতে যেতে পারবেন। আপনার জন্য সেই দ্বারও কিন্তু উন্মুক্ত আছে। নিজের দৃষ্টিভঙ্গিকে পাল্টে ফেলেন, দৃষ্টিভঙ্গিকে উজাড় করে দেখেন। আজকে আপনি এখানে বসে আছেন, আগামী দিনের বাংলাদেশকে অনেক বেশি প্রতিকূলতা মোকাবেলা করতে হবে, আর আগামী দিনের বাংলাদেশের এই প্রতিকূলতা মোকাবেলা করার জন্য হাতিয়ার হবে আজকের এই যুবক শ্রেণী। কারণ বাংলাদেশ এখন এমন একটা সিচুয়েশনে রয়েছে, যেই সিচুয়েশনকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সিচুয়েশন বলা হয়। এই সিচুয়েশন মানেই হচ্ছে এই সময়ে যুব শ্রেণীর পরিমাণ বাংলাদেশে সবচেয়ে বেশি। এরকম সুযোগ 2030 সাল পর্যন্ত চলবে। এরপরে এই সুযোগ আর 80 বছর পরে বাংলাদেশ পাবে। এই সুযোগটা যদি বাংলাদেশ ঠিক মতো কাজে না লাগায়, এরপরে বাংলাদেশের দারিদ্রতার পরিমাণ আরও বেশি বাড়তে থাকবে, বেকারত্বের সমস্যা আরও বেশি প্রগাঢ় হতে থাকবে। এ কারণে বাংলাদেশের ম্যানেজমেন্টকে বা হিউম্যান রিসোর্সকে ইউটিলাইজেশন করার জন্য গভর্নমেন্টকে
একটা পলিসি নেয়ার জন্য আমরা বারংবার অনুরোধ করেছি, বারবার বলছি। 2006 সাল থেকে এই দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুরু হয়েছে। এখন বাংলাদেশের 62% যুবক যারা কর্মক্ষম রয়েছে, ডিপেন্ডেন্ট পিপলের পরিমাণ বাংলাদেশে মাত্র 9%। 2030 সালে এরকম কর্মক্ষম সংখ্যাটা হবে, ওয়ার্কফোর্স বাংলাদেশে থাকবে 70%। তখন বাংলাদেশে ডিপেন্ডেন্ট পিপল থাকবে 12%। এরপরে গ্রাজুয়ালি বাংলাদেশের কর্মক্ষম জনশক্তির পরিমাণ কমতে থাকবে, আর বাংলাদেশের ডিপেন্ডেন্ট অর্থাৎ বৃদ্ধ মানুষের পরিমাণ বাড়তে থাকবে, আর আমাদের কর্মক্ষম শ্রমিকের পরিমাণ গ্রাজুয়ালি কমতে থাকবে, যেটা ইউরোপ আমেরিকার দেশগুলোতে এখন হচ্ছে। দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়া বা কানাডা অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তারা এই সুবিধা যখন পেয়েছিল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা, তখন তারা টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলেছিল। টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো কি? তারা মানে আপনি যান জার্মানিতে, সেখানে দেখবেন 76% যুবক শ্রেণী যারা লেখাপড়া করে তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, 76%। জাপানে যান, সেখানে দেখবেন 66% কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। চায়নায় যান, সেখানে দেখবেন 55% কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। সাউথ কোরিয়ায় যান, সেখানে 67% কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও টেকনিক্যাল এডুকেশন অনেক বেশি অ্যাফিলিয়েটেড, যার ফলশ্রুতিতে সেখানে বেকারের পরিমাণ একেবারেই জিরো। তারা তাদের জনশক্তিকে শতভাগ কাজে লাগাতে পেরেছে। আমার দেশে এখন পর্যন্ত অনার্স পাস করার পরে প্রায় 30 লক্ষের অধিক বেকার আছে, যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। বিসিএস এর 2000 লোক নেয়ার জন্য সার্কুলার দেওয়া হয়, এই 2000 লোকের এগেইনস্টে আবেদন করে 4.5 লক্ষ। এই পরীক্ষাটা নেওয়া হয় শুধু ছাঁটাই করার জন্য, চাকরি দেওয়ার জন্য নয়। অথচ এই সরকারের দায়িত্ব ছিল প্রত্যেক নাগরিকের চাকরির সুবিধা নিশ্চিত করার জন্য, ইকোনমিক জোন তৈরি করার জন্য। তারা এটা করতে ব্যর্থ হয়েছে। আর আমাদের শিক্ষা কাঠামো এমনভাবে তৈরি করেছে, আপনাকে বের করে দেওয়ার পরে কোথাও আপনাকে আর চাকরিতে নেয় না, জিজ্ঞাসা করে তোমার কি দক্ষতা আছে, কি করতে পারো। যদি আপনি কম্পিউটারের নলেজ না জানেন, আপনার সার্টিফিকেটের কোনো দাম নাই। ইন্টারমিডিয়েটের এই সেকশনে বসে পড়াশোনাকালীন সময়ও আপনার কাছে অনুরোধ জানাবো, ন্যূনতম ইংরেজি ভাষা, কম্পিউটারের নলেজ এগুলো শেখার জন্য আপনারা একটু চেষ্টা করেন, তাহলে এটা আপনার ক্যারিয়ারের জন্য ভবিষ্যতে এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করে ফেলবে ইনশাআল্লাহ। সময়টাকে কেউ অপচয় করবেন না, সময়টা ধরে ধরে কাজে লাগাবেন।